করে ফেলেছে। এই ঢাকা স্টেডিয়ামে লাস্ট যে ম্যাচটা আমরা খেলেছিলাম হংকং চায়নার বিপক্ষে, যেইখানটাতে আমরা ইনজুরি সময়ে অবিশ্বাস্যভাবে ম্যাচে কামব্যাক করে ৩-৩ সমতায় ফিরেছিলাম, কিন্তু আরো অবিশ্বাস্যভাবে এরপরে শেষ সময়ে গোল খেয়ে গিয়ে ম্যাচটা হেরে গিয়েছিলাম। আজকেও তাই হলো। হ্যাঁ, আজকে নয় আমরা হারিনি, কিন্তু নেপালের বিপক্ষে জিততেও তো পারলাম না। 5 বছর ধরে নেপালকে আমরা কোনো ম্যাচে হারাতে পারলাম না, এবং এই আজকের ম্যাচেও যে সেটা পারলাম না, তাতে করে ওই আফসোসটা আরো অনেক অনেক বেশি হবে বাংলাদেশ দলের জন্য, হামজা চৌধুরীর জন্য, এবং কয়েকদিন পরে এই যে 18 তারিখে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলবো, সেই ম্যাচের প্রস্তুতিও কতটা হলো, ম্যাচের রেজাল্টের কথা বলুন কিংবা আমাদের ওই যে 2-2টা ইনজুরি বলুন, সেই কারণে ম্যাচ শেষে বাংলাদেশের খুশি হওয়ার মতো কিছু তো খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। না, এইভাবে যদি বলি তাহলে হচ্ছে কি হামজা চৌধুরীর প্রতি অন্যায় করা হবে। এই ভদ্রলোক তিনি যেভাবে বাংলাদেশকে নিজের করে নিয়েছেন, বাংলাদেশকে নিজের দেশ, এটা তো বলতেই পারেন, বলেন অনেকে, কিন্তু এই দেশের জার্সি গায়ে যখন তিনি খেলছেন সেইটা যে তার কাছে কতটা মিন করছে, প্রতিটা ম্যাচে প্রতিটা মুহূর্তে তিনি সেটা বুঝিয়ে দিচ্ছেন। তিনি স্ট্রাইকার নন, তিনি ফরওয়ার্ড নন, একজন মিডফিল্ডার, তা সত্ত্বেও বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে এই 5 নাম্বার ম্যাচে 4টা গোল তার হয়ে গেল, এবং আজকের ম্যাচে তিনি যেই 2টা গোল করেছেন, স্পেশালি প্রথম যে গোলটা করেছেন বাইসাইকেল কিকে, সেইটার সমতুল্য কোনো গোল তো আমার বাংলাদেশের জার্সিতে কেউ করেছেন সেটাই মনে পড়ছে না। এই সাম্প্রতিক অতীত যদি আমরা ধরি, বাংলাদেশ জাতীয় টিমের জার্সিতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এভার গোল হামজা চৌধুরীর ওই বাইসাইকেল কিক। আর এরপর পরই পেনাল্টিটা তিনি যেভাবে পানেনকা পেনাল্টি নিয়ে যেইভাবে তিনি গোল করলেন, এই ম্যাচে বাংলাদেশ জয়টা যতটা ডিজার্ভ করত, হামজা চৌধুরী তার চেয়ে অনেক বেশি ডিজার্ভ করতেন। আমরা হামজা চৌধুরীর সেই ডিজার্ভিং জয়টা এনে দিতে পারিনি। এইটাই আমার কাছে মনে হয় এই ম্যাচের সবচেয়ে আনফরচুনেট পার্ট। দেখুন, বাংলাদেশ এই ম্যাচে নেপালের বিপক্ষে খেলছে, যেই নেপালকে আমরা গত 5 বছর ধরে হারাতে পারছি না, যেই নেপালকে আমরা একসময় বলে কয়ে হারাতাম। ঠিক আছে, এখন আমাদের ওয়ার্ল্ড ফুটবলে এই অবস্থানটা তলানিতে, ঠিক আছে, এই সাউথ এশিয়ান যে ফুটবল সেইখানটাতেও আমরা খুব একটা পেরে উঠছি না। এই সব কিছু হিসাব নিকাশ বদলে দেওয়ার সুযোগটা তো এই আজকের ম্যাচটাতে ছিল না। আজকের এই প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে আমরা আসলে জিতবো না কেন? কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যদি আপনি হিসাব করেন সেকেন্ড হাফের ওই প্রথম 5টা মিনিটের যে হামজা ঝলক, এর বাইরে বাংলাদেশ এই ম্যাচে আর কতটা কি করতে পেরেছে, সেই রেজাল্টটা যদি চলে আসতো তাহলে এগুলো এত বেশি করে আলোচনা আসতো না। কিন্তু যখন রেজাল্টটাও আমরা পক্ষে পেলাম না, যখন আমরা আরো একবার শেষ সময় গোল খেয়ে ম্যাচটা জেতাটা আমাদের আর হলো না, তখন তো ওই প্রশ্নগুলো সামনে আসবে। তখন তো হাবিয়ার কাবরেরা কোচ হিসেবে কতটা যোগ্য, সেই প্রশ্নগুলো সামনে আসতে বাধ্য। কিন্তু যত আলোচনাই আমরা করি, আমরা অনেক রকম অনেক কিছু বলতে পারবো, কিন্তু আমাদের স্মৃতিতে হামজা চৌধুরীর এই ম্যাচের এই 2টা গোল থাকবে, অনেক অনেক দিন ধরেই থাকবে। এবং ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসিকে মনে করিয়ে দেওয়া গোলেই আসলে সেটা থাকবে। কিভাবে? ফার্স্ট হাফটাতে বাংলাদেশ পিছিয়ে ছিল 1-0 গোলে, এবং যেই গোলটা আমরা কনসিড করেছি সেইখানটাতেও আমাদের ডিফেন্সিভ অর্গানাইজেশনের দোষ ছিল। যেই বক্সের অত ভেতর থেকে কাটব্যাক করে ডি বক্সের বাইরে বল ঠেলে দিলেন, এবং এর মাঝখানে এতগুলো আমাদের ফুটবলার, কেউ সেই জিনিসটাকে আসলে ওই বলটাকে ইন্টারসেপ্ট ওই জায়গাটাতে করতে পারলেন না। এইটা একটা ব্যর্থতা, এবং মিডফিল্ড থেকে দৌড়ে এসে নেপালি ফুটবলের যে কুইক, সেইটা আসলে জালে জড়িয়ে যায়। আমাদের ওই ফার্স্ট হাফটাতে 1-0 পিছিয়ে থাকলো, ওই জায়গাটাতে আমরা যে খুব আক্রমণ করতে পেরেছি, খুব যে গোছানো ফুটবল খেলতে পেরেছি তা না, খারাপ খেলিনি, কিন্তু খুব গোছানো সেটা না। রাইট সাইড থেকে শুধুমাত্র আমি দেখেছি যে ফাহিম, তিনি শুধুমাত্র একটুখানি পেনিট্রেট করছিলেন, সুযোগ পাচ্ছিলেন, তবে কোনোটাকে আসলে ওই চান্সগুলোকে গোলে কনভার্ট করতে পারেননি। সেকেন্ড হাফে হামজা তাই নিজের হাতেই দায়িত্বটা তুলে নিলেন, নিজের পায়ে দায়িত্বটা তুলে নিলেন, এভাবে বললে সেটা আরো বেশি সত্য হয়। স্পেশালি তার ওই প্রথম গোলটা, যখন বাম সাইড থেকে একটা ক্রস, সেটা নেপাল ক্লিয়ার করার চেষ্টা করলো, ডান সাইডে বক্সের বাইরে জামাল ভুইয়া বল পেলেন, এবং ফার্স্টটা যে তিনি যেই পাসটা দিলেন সেইটা একেবারে পারফেক্ট হয়তো হয়নি, কিন্তু তারপর ওই যে বক্সে ঢেলেছিলেন, হামজা নিজের জায়গা করে নিয়ে বডিতে তার মার্কারকে আড়াল করে যে বাইসাইকেল কিকটা নিলেন, সেইটা আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আপনার মনে করাবে।
মানে বাইসাইকেল কিকে তো অনেকেই গোল দেন, কিন্তু যেহেতু রোনালদোর সেই গোলগুলো বেশি বিখ্যাত, জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের যে গোলটা দিয়েছেন অবভিয়াসলি সেই মানের না। কিন্তু যদি আমরা আমাদের মান বিবেচনা করি, বাংলাদেশের ফুটবল মান বিবেচনা করি, একজন ফুটবলার এইরকম ওভারহেড কিকে ট্রাই করছেন সেটা বিবেচনা করি এবং পারফেক্ট এক্সিকিউশনে গোলটা দিয়ে দিলেন সেটা বিবেচনা করলে কেন আমরা আসলে ওই জায়গাটাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো আসলে বলবো না এখানটাতে। আর একটু পরে বাংলাদেশ পেনাল্টি, সেকেন্ড হাফে একদম শুরুতে, ফার্স্ট হাফে আমরা যে পিছিয়েছিলাম সেকেন্ড হাফের শুরুতেই ফার্স্ট মিনিটে এই জিনিসটা হলো এবং উইদিন 5 মিনিটসে আমরা পেনাল্টিটা পেয়ে গেলাম। রাকিবকে ফাউল করার অপরাধে ওইখানটাতে নেপালের ফুটবলার ডিফেন্ডার আমরা পেনাল্টিটা পেয়েছি এবং পেনাল্টিটা নিতে আসলেন হামজা চৌধুরী, নিতে এসে মনে করালেন আন্তোনিন পানেনকাকে। ভদ্রলোক বিশ্ব ফুটবল ইতিহাসে যে বিরাট কিছু তা না, সর্বকালের সেরা যদি আপনি স্ট্রাইকারেরও তালিকা করেন, সর্বকালের সেরা 10 জন 20 জন 30 জন 50 জনের মধ্যে তিনি আসবেন না, হয়তো 100 জনের মধ্যেও আসবেন না। কিন্তু ওই যে 1976 সালের ইউরোর ফাইনালে চেক রিপাবলিকের এই ফরওয়ার্ড ওয়েস্ট জার্মানির বিপক্ষে খেলাটা যখন টাই ব্রেকারে চলে যায়, লাস্ট শটটাতে তিনি যেভাবে গোলকিপার ঝাঁপ দিয়ে পড়ার পর একেবারে বলের নিচে পাটা দিয়ে আলতো টোকায় স্ট্রেইট হচ্ছে গিয়ে সোজা বল জালে পাঠিয়ে দিয়েছিলেন, তারপরে এটার নাম হয়ে গিয়েছে পানেনকা পেনাল্টি। যারাই এরকম গোল করেন তাদের ক্ষেত্রে এটা বারবার ফেরত আসে। মেসিও এরকম গোল করেছেন, সেই জন্য